নিউজ আওয়ার এক্সট্রা শেষ করে আমরা আবার ঢুকে গেলাম পলিটিক্স প্লাসে। একই বিষয় নিয়ে কথা বলছি, অর্থাৎ রায় এবং রাজনীতির পাঁক বদল, এটি আজকে আমাদের আলোচনার বিষয়। তবে অতিথি বদলে গেছেন পলিটিক্স প্লাসে, দুজন নতুন অতিথি পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং রয়েছেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম। দুজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হওয়ার জন্য। যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে গত কয়েকদিন 8ই ফেব্রুয়ারি রায়ের পরে বাংলাদেশের রাজনীতিতে কোনো বাঁক বদল হলো কিনা, কিংবা চরিত্রের কোনো পরিবর্তন হলো কিনা, চর্চার কোনো পরিবর্তন হলো কিনা, এরকম একটি আলোচনা আমরা কিছুক্ষণ আগে নিউজ আওয়ার এক্সট্রায় করছিলাম। সেখানে নানা রকম মতামত এসছে। আমরা একটু আপনাদের কাছেও একই প্রশ্ন একটু রাখতে চাই। প্রথমে যাচ্ছে হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন দর্শক শ্রোতা যারা দেশ এবং দেশের বাইরে দেখছেন তার সালাম। আসলে গত 8 তারিখে যে রায়টা হয়েছে, 8 তারিখটা আমাদের কাছে 8ই ফেব্রুয়ারি না 21শে ফেব্রুয়ারি, কিন্তু ফাল্গুন হলো 8ই ফাল্গুন। তো 8ই ফাল্গুন এটা 28 ফেব্রুয়ারি। এই 8ই ফেব্রুয়ারির দিনটা বাংলাদেশের একটা কলঙ্কিত দিন হয়ে গেল। কারণ এমন একজন মানুষকে শাস্তি দেওয়া হলো যে মানুষটির পরিচয় বলতে গেলে আমার টোটাল সময়টাই দরকার, তো সেটা বলতে চাচ্ছি না, সংক্ষেপে যেটা বলি। উনি কে? উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টের স্ত্রী, সাবেক আপনার উনি স্বাধীনতা যুদ্ধের সময় প্রথমে নিজের নামে পরে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। উনি সেক্টর কমান্ডার ছিলেন, উনি বীরত্তম উপাধি পেয়েছিলেন। ওনার নিজের নামের ফোর্স হয়েছিল জেট ফোর্স, এবং উনি এই দেশের তলাবিহীন ঝুড়িকে উনি একটা বাংলাদেশে খাদ্য সংস্করণ একটা দেশে পরিণত করার জন্য উনি আপনার খালকাটা বিপ্লব, ইরিগেশন সিস্টেম, প্রসঙ্গে আমি যাবো, আমি অন্য প্রসঙ্গে বাংলাদেশে গার্মেন্ট শিল্প প্রবর্তন করেছিলেন প্রথম উনি, বিদেশি ম্যান পাওয়ারের মধ্যে আজকে বাংলাদেশের অর্থনীতি যার উপর দাঁড়িয়ে আমরা আছি। তার স্ত্রী বেগম খালেদা জিয়া কে? উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, জনগণ ভোটের দ্বারা নির্বাচিত, এবং বাংলাদেশের ইতিহাসে না সারা পৃথিবীর ইতিহাসে সংসদীয় গণতন্ত্রে এতগুলি আসনে নির্বাচন করে প্রতিবারই উনি বিপুল ভোটে জয়লাভ করেছেন, সবচেয়ে বেশি ভোট এবং ভোটের ব্যবধানে। এবং উনি ক্ষমতা আসার পর আমরা যখন চিন্তা করি নাই যে দেশে বাচ্চারা স্কুলে গেলে খাওয়ার পাবে, তার বিনিময়ে শিক্ষা উনি প্রবর্তন করেছেন। উনি বিধবা ভাতা উনি প্রচলন করেছিলেন, উনি দেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছেন। অনেকগুলি জিনিসের মধ্য দিয়ে আজকে তার মধ্যে একজন মানুষকে সাজা দেওয়া হলো, তার সাথে তারেক রহমান সহ আরও 4 জনকে। তো এই সাজাটা কেন? এই সাজাটা কী জন্য, কী কারণে? আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আপনারা যতভাবে বোঝানোর চেষ্টা করেন না কারণ মানুষের কথা হলো যে টাকা তো টাকার জায়গায় রয়ে গেছে, তাহলে কেন তাদেরকে শাস্তি দেওয়া হলো? আবার শাস্তি দেওয়া যখন হলো সেই টাকা তো 6 কোটি টাকা হয়েছে, 2 কোটি 10 লাখ টাকা। টাকা তো ছিল মোটামুটি 4 কোটি 40 লক্ষ টাকা, তো 2 কোটি 10 লাখ আর 2 কোটি 30 লাখের খবর কোথায়? খবর হলে এই টাকাটা আমার টাকা না, জনগণের টাকা না, আওয়ামী লীগের টাকা না, সরকারের টাকা না। এই টাকাটা কুয়েতের একজন আমির দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে অত্যন্ত ভালোবাসতেন। নাম গোপন রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে হলেন, তখন প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে টাকাটা এসেছিল জিয়া রহমানের নামে কিছু করার জন্য, এতিমখানা বলেন না যাই বলেন। সেই টাকার থেকে একটি টাকা নিয়ে তৎকালীন আপনার পররাষ্ট্রমন্ত্রী মুস্তাফিজুর রহমান বাগেরহাটে একটি ট্রাস্ট করেছেন, এতিমখানা করেছেন, আর বাদ বাকি টাকাটা এখানে ছিল। সেই টাকার থেকে ট্রাস্ট নামে জমি কেনা হয়েছে, এবং সে টাকা খরচ করা হয়নি বলেই অনেকে প্রশ্ন করে বসে তাহলে এতিমখানার ঠিকানাটা কি? এখন এতিমখানার ঠিকানা একটা ছিল, কোনটা ছিল? জিয়া রহমান অর্ফানেজ ট্রাস্টের যিনি প্রেসিডেন্ট বা চেয়ারম্যান উনি তারেক রহমান কোথায় থাকতেন? মইনুল রোডে। ওইটাতে ঠিকানা হওয়ার কথা। ওই টাকাটা তখন উনি খরচ করে ফেলতেন, টাকাটা না থাকতো তাহলে আপনি তাকে বলতে পারতাম টাকা মেরে খেয়েছে, টাকা ব্যয় করার তছরুপ করে সেটা বলতে পারে, সে টাকা তো আছে। এবং দেখেন, আপনি যদি আপনার বাবার নামে একটা ট্রাস্ট করেন, আইনি প্রক্রিয়াটা হলো এই যে আপনার বাবার নামে ট্রাস্ট যদি আপনি করেন তাহলে আপনার বাবার জন্য শান্তি এবং আপনার জন্য শান্তি। আপনি করেন নাই, টাকাটা আপনার টাকা। এই টাকাটা হলো জিয়া রহমানের নামে টাকাটা এসেছে, বাংলাদেশের জনগণের জন্য আসে নাই, বাংলাদেশের এতিমের জন্য আসে নাই। জিয়া রহমানকে ভালোবেসে দিয়েছিলেন, সেই টাকাটা জিয়া রহমান নামে হওয়ার কথা, সেটা হয় নাই, টাকা আছে। তো তার জন্য শাস্তি কিসের? তার জন্য কেন শাস্তি? এবং এখন শাস্তি আবার কি? 10 বছরের জেল বাকি 5 জনের, এবং তাদের আবার 2 কোটি 10 লক্ষ টাকা জরিমানা। তাহলে এই টাকা যে টাকা আছে সেই টাকার কী হবে? আর যে টাকা জরিমানা দেখো সেই টাকায় দিয়ে কী হবে? এই জন্য বাংলাদেশের মানুষের বিভাগে পড়ে গেছে যে কী রে ব্যাপার,
টাকার জায়গায় টাকা আছে, এত টাকা এই ধরেন আপনার রানা প্লাজার টাকা নিয়ে কত কথা আসছে, কোটি কোটি টাকা আসছে, সেই টাকা কিন্তু এখনও পরিপূর্ণ টাকা এরা পায় নাই। যারা সেদিন পুড়ে মারা গেছে, কি যারা ওই আহত হয়ে ছিলেন বা যারা মারা গেছে তারা কিন্তু পায় নাই। প্রধানমন্ত্রীর তহবিলে আছে, সেখান থেকে টাকা দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, আবার আসতেছে আবার দিচ্ছে, এটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে, যে কারণে এটা নিয়ে আমরা কথা বলি না। তো এই টাকাটা তো টাকাই রয়ে গেছে, সেখানে কি হতে পারে? এই টাকাটা বিভিন্নভাবে বিভিন্ন নামে গিয়েছিল, এটা সত্য, অস্বীকার করার কোনো ভাবে অস্বীকার করবো না আমি, কিন্তু সর্বশেষ কিন্তু টাকাটা টাকার জায়গা আছে। তার জন্য কি হতে পারে? এটা ভৎসনা পেতে পারে। তারপর কার কার ট্রাস্ট? এটা তো অন্য কারোর জন্য, জনগণের ট্রাস্ট না, এটা জিয়া রহমান নামে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অনেক যুক্তিতর্ক, অনেক আলোচনা হয়েছে, যে সাক্ষ্য প্রমাণ ইত্যাদি মিলিয়ে টিলে হয়তো আদালতে এক ধরনের রায় আমরা দেখেছি, হয়তো উচ্চ আদালতে আমরা হয়তো আরও কিছু প্রক্রিয়া দেখবো। আবারও ফিরবো আপনার কাছে। আমরা একটু এই ফাঁকে আমিনুল ইসলাম আপনার কাছে যাচ্ছি। মানে একই প্রশ্ন আপনার কাছেও, যে রাজনৈতিক একটা পরিবর্তনের সূচনা কি আমরা আসলে দেখতে পাচ্ছি কিনা? কারণ আমরা দেখেছি যে বেশ কয়েক বছর আগে যে এক ধরনের সহিংসতা বা অস্থিরতা রাজনীতি থেকে গত কয়েক বছর কিন্তু এক ধরনের স্বস্তির একটা ব্যাপার কিন্তু মানে সাধারণ মানুষ অভ্যস্ত হয়েছে, এবং সেখানে আবার নির্বাচনের বছর ঘনিয়ে আসছে, নির্বাচন কাছিয়ে আসছে, ফলে আবার রাজনৈতিক উত্তেজনা হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি যে অস্থিরতা থাকলেও সেখানে সংঘাতপূর্ণ কোনো পরিস্থিতি এখন পর্যন্ত আশঙ্কা থাকলেও কিন্তু হয়নি, ফলে কোনো পরিবর্তনের কোনো আভাস কি আপনি দেখেন কিনা? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে এটি নিউজের সকল দর্শকের প্রতি আমার শুভেচ্ছা। আপনার প্রশ্ন ছিল এরকম যে এটা নিয়ে বাংলাদেশের রাজনীতির আবহাওয়াটা কোন দিকে যেতে পারে, কিন্তু হাইবে সেই লাইনেই জানি। হাইবে আমার নেতা ছিলেন, যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন তখন উনি আমাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। উনি আজকে একটা উনি একটা সম্পূর্ণ নতুন তথ্য আজকে আমাকে দিলেন। আমি আপনার আলোচনা যাব, শুধু একটু হাইবেকে আমার নেতাকে একটু বলে যাই। সে তথ্যটা হচ্ছে এই টাকাটা জিয়া রহমানের কাছে, জিয়া রহমানের নামে এসেছিল, কিন্তু কোনো জিয়া রহমান 1981 সালে মারা গিয়েছেন। টাকাটা এসছে 1991 সালে, 10 বছর পরে। 10 বছর পরে ওনার নামে কিভাবে টাকা আসতে পারে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা যেটা জেনেছি বা বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যমে যেটা এসেছে, 1991 সালে প্রধানমন্ত্রীর এতিম তহবিলে সৌদি কমার্শিয়াল ব্যাংক থেকে ডিডি নাম্বার 1533679770, এই ডিডি নাম্বারে $12,55,000 এসেছিল, যেটা সোনালী ব্যাংকে বেগম জিয়ার নামে খোলা সোনালী ব্যাংকের রমনা শাখার 5416 অ্যাকাউন্টে জমা ছিল। দ্যাটস ওকে, এগুলো সব ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে কি, সে টাকাটা ওখান থেকে তুলে ভিন্ন নামে এফডিআর করাটা পৃথিবীর কোন নৈতিকতায় পড়ে, এটা আমি একটু জানতে চাইব। আর উনি যেটা বলেছেন যে বিএনপির কারণে আজকে আমাদের অর্থনীতি এই জায়গায়, দ্যাট ইজ ট্রু। অর্থনীতি ওদের কারণে এই জায়গায় এসছে, না হলে তারা 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে না হলে আমরা আরও অনেক উপরে থাকতাম, এটা একটা বিষয়। আর হাবিবের যে কথাটি অদ্ভুত একটি কথা বলেছেন, যে আমার মনে হয় বেগম জিয়া হয়তো এটা অবাক হয়ে যাবেন, যে বিধবা ভাতা বাংলাদেশে কে চালু করেছিল, এবং শিক্ষার ফাঁকে একেবারে প্রান্তিক লেভেলের শিক্ষার্থীদেরকে যেন স্কুলমুখী হয়, দুপুরের খাবারের এই থট, এই চিন্তাটা কার মস্তিষ্ক থেকে এসেছিল? এটা নিঃসন্দেহে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাথা থেকে এসেছিল। তো আমি আশা করি এই তথ্যগুলো আমরা ঠিক করে নেব। এখন এরপরে আসছে যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে। দেখেন, এটা সন্দেহ নেই বেগম যে একজন বড় দলের বড় নেত্রী, উনি দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী নেত্রী ছিলেন, এগুলো সব ঠিক আছে। তো ওনাকে নিয়ে যখন এরকম একটি রায় হয়েছে, এবং সেই রায়ের চূড়ান্ত কী হবে না হবে সেটা ডেফিনেটলি ওরা উচ্চ আদালতে যাবে, সেখানে ফাইনাল হবে। আপাতত নিম্ন আদালত মনে করে যে সে এই জায়গায় আর্থিক অস্বচ্ছতার কারণে এই দণ্ডটা দেওয়া হয়েছে। কিন্তু এখন রায়টা হয়েছে 8 তারিখে, এখনই বলা যাবে না যে এটা এর রিয়াকশানটা কী হবে, এটা অবশ্যই একটা সময় নেবে। তবে হ্যাঁ, এটা তো ঠিক যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম একটা আর্থিক অসচ্ছলতার রায় এই প্রথম। আজকে আমাদের দলের সাধারণ সম্পাদক কাদের একটি কথা বলেছেন যে এই রায়টি সমস্ত রাজনৈতিক নেতাদের জন্য একটা সতর্কবার্তা। তো এখান থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। যেমন ধরেন, আমাদের দেশে সবারই একটা গতানুগতিক একটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে সব কিছুতে পলিটিশিয়ানদের সমালোচনা করা। হ্যাঁ, এটা একটু বেশি করাটা স্বাভাবিক আমিও মনে করি, কারণ পলিটিশিয়ানদের উপরে জাতি সমস্ত মানুষ চেয়ে থাকে। আমরা দিকে তাকাই না, সেটা সিভিল ব্যুরোক্রেট হোক অথবা সেটা সামরিক মার্শাল ব্যুরোক্রেট হোক, ওদের দিকে কিন্তু মানুষের এরকম প্রত্যাশা নেই। যে কারণে দেখা যায় যে
বাংলাদেশের সরকারি কর্মচারী অথবা আরও যারা আছেন, হ্যাঁ, অথবা ব্যবসায়ী, তারা একটা বড় বড় দুর্নীতি করলেও যতটুকু আলোচনায় আসে, একজন পলিটিশিয়ান খুব ছোট্ট কিছু করলেও অনেক বেশি আলোচনায় আসে। তো এই জায়গায় পলিটিশিয়ানদের জন্য অবশ্যই এটা সতর্কবার্তা। যদি আমরা সেই দিকটা চিন্তা করতে পারি, সেই জায়গায় আমরা আশা করতে পারি যে এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। বাট আমি যে কথাটি এখানে বলতে চাই, আসলে আমি হাবিব ভাই সহ বিএনপি নেতাদেরকে মানে যেটা রিকোয়েস্ট জানাতে চাই যে এই জায়গাটাকে আপনারা যদি মনে করেন যেখানে আওয়ামী লীগ কোনো ধরনের প্রতিহিংসার কাজ করছে, তাহলে সেটা ঠিক না। আপনি নিশ্চয়ই জানেন, যদিও আমিও আইনের ছাত্র না, হাবিব আইনের ছাত্র না, যে ফৌজদারি দণ্ডবিধির বিধান অনুযায়ী এই মামলাগুলো 360 কর্মদিবসের মধ্যে সমাপ্ত হওয়ার কথা, অর্থাৎ 1 বছরের মধ্যেই। সে জায়গায় এই মামলাটা দায়ের করা হয়েছিল 2008 সালে, এবং সেই থেকে আজকে 2018, অলমোস্ট 8 বছর এই মামলা চলল। তো সরকার যদি প্রতিহিংসার জায়গায় যেত, তাহলে তো এটা ওই 360 দিনের বাধ্যবাধকতা নিয়ে জানতেনভাবে একটা রায় দিত। এখানে বেগম জিয়া যতবার হাইকোর্টে যেতে চেয়েছেন উনি গিয়েছেন, এবং তখন হাইকোর্ট তাকে রোল করেছে যে এই মামলার বিচার সমস্ত যুক্তি, তর্ক, তথ্য, প্রমাণ নিয়ে যেন এটা ন্যায় বিচার করা হয়, সেটা হাইকোর্ট বারবার বলেছে। তো এখানে আমি আসলে রাজনৈতিক প্রতিহিংসার কোনো জায়গা আমি দেখি না। না, পরিবর্তন নিয়ে আসলে আমি একটু সুনির্দিষ্টভাবে আপনার কাছে আসবো, তবে তার আগে আমাদের ছোট্ট বিরতি নেবার সময় হচ্ছে। এই প্রসঙ্গে আপনার কাছে ফিরবো কিছুক্ষণ পরে। ফিরছি দর্শক, পলিটিক্স প্লাসের আরও অনেক আলোচনা নিয়ে, নিশ্চয়ই সঙ্গে থাকবেন। রায় এবং রাজনীতির বাঁক বদল, এটি আজকে আমাদের পলিটিক্স প্লাসের বিষয়। দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছি, তাদের ভাবনা বিশ্লেষণ শুনবার চেষ্টা করছি। আবারও যাচ্ছি এই পর্যায়ে হাবিবুর রহমান হাবিব আপনার কাছে। আমরা দেখলাম যে 8 ফেব্রুয়ারির রায় ঘিরে আমাদের বেশ কয়েকদিন আগে থেকে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা, উৎকণ্ঠার একটা ব্যাপার আসলে ছিল। আপনিও কিন্তু আমাদের সঙ্গে সেই সময় বিভিন্ন অনুষ্ঠানে অতিথি ছিলেন, আপনিও বলছিলেন যে এক ধরনের যুদ্ধাবস্থার কথা, আমি এই শব্দটা আপনি ব্যবহার করেছিলেন, এবং একই সঙ্গে বলেছিলেন যে একটা ভয়ের রাজনীতি পরিস্থিতি বিরাজ করছে। তো আমরা শেষ পর্যন্ত দেখলাম যে বড় কোনো সংঘাতের ঘটনা আসলে ঘটেনি, এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বারে বারে বলা হয়েছে যে অহিংস এবং শান্তিপূর্ণ একটা রাজনীতি চলবে, প্রতিবাদ চলবে, আন্দোলন চলবে, এবং তার একটা প্রতিফলনও কিন্তু আমরা আসলে দেখলাম যে বড় কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। কিন্তু আমি একটু উল্লেখ করতে চাই যে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের হামলা হয়েছে, এবং সেখানে আপনি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন। একটু আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর ছবি সেখানে ভাঙচুর করা হয়েছে, অবমাননা করা হয়েছে। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে বর্ণনা করতে চান? এবং বিএনপি চেষ্টা করছে, নিশ্চয়ই আপনি এই বিষয়ে আরও বলবেন, যে এক ধরনের প্রতিবাদের কর্মসূচি দেখছি, এবং সেটা আমরা দেখছি যে সেটা আবার বাধাগ্রস্তও হচ্ছে নানাভাবে। এই বিষয়টা একটু আপনার কথা শুনতে চাই, 3 মিনিট। হ্যাঁ, আমি আপনাকে বলি যে এই যে অহিংস আন্দোলন, এই জন্য টোটালি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা স্যালুট দেওয়া যায়। উনি নিজেই বলেছেন, উনি সাংবাদিক সম্মেলন বলেছেন, উনি কোর্টে যাওয়ার আগে বলেছেন, উনি কোর্ট থেকে জেলখানে যাওয়ার সময় বলেছেন যে আপনারা ধৈর্য ধরেন, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আর নিয়মতান্ত্রিক আন্দোলন করেন, নেত্রীর নির্দেশ। এবং তারেক রহমান আজকেও তার সাথে কথা, টেলিফোনে তার বক্তব্য আমি শুনেছি, তারও একই কথা, যে আপনারা ঐক্যবদ্ধ থেকে আপনারা নিয়মতান্ত্রিক আন্দোলন করেন, কোনো সহিংস কোনো আন্দোলনে যাওয়া যাবে না। লন্ডনে যেটা ঘটিয়েছে যারা, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে নির্দেশনা হয় জানে না বা শুনে নেয়, অথবা যারা করেছে তার দায়িত্ব তাদের। এই জিনিসটা আমি কোনোভাবেই আমি সমর্থন করি না। কারণ দেখেন, নেত্রী বলছেন, তারেক রহমান বলছেন, উনি তো এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনিও বলেছেন, আজকেও বলেছেন, এবং তারই প্রতিফলন কিন্তু আপনারা দেখছেন। কি আছে, হাইয়েস্ট নেত্রী কি আছে? বেগম খালেদা জিয়া। তো তার যদি এরকম একটা মামলায় এরকম জেল হয়ে থাকে, এবং তারেক রহমান সহ, সেখানে তো সহিংস হয় তো স্বাভাবিক ছিল। সেক্ষেত্রে লন্ডনে হাইকমিশনের হামলাটাও কি মানে না, সেইটার সাথে এখন তারা এখানে আমরা বাংলাদেশে না, সেখানে যারা করেছে তারা এই নির্দেশনার বাইরে। আমরা দেখেছি যে বিএনপির ওই যুক্তরাজ্য শাখার যারা নেতৃত্বে আছেন তাদেরকেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে আমরা আলোচনায় দেখেছি। না, এটা যারাই করেছে আমি বলছি, যেখানে আমাদের শীর্ষ 2 নেতা, তার মহাসচিব সহ, যেখানে আমাদের বলাই আছে কোনো সহিংসতা করা যাবে না, সেখানে কেউ করে থাকলে পরে দায়িত্ব তার, আমি এটাকে সমর্থন করি না।
যেহেতু নেত্রী নির্দেশ। এবং সেখানে যে বঙ্গবন্ধুর ছবি নিয়ে কিন্তু আবার সেটা আবার দলমত সেটা তো নির্বিশেষে হ্যাঁ, সেটা এক তো ধরনের সমালোচনা হচ্ছে। না, তো সমালোচনা হওয়ার কথাই তো। ওই ঘটনাটাই তো যেহেতু নেত্রীর নির্দেশ, তাকে মানে নির্দেশ, সেখানে ঘটনাটাই তো সঠিক না গেল। আর আমি যে কথাটি বলতে চাচ্ছি যে এই যে আমার ছোট ভাই কয়েকটা কথা বলেছে, আমি পিছনে যেতে চাচ্ছেন খুব একটা। আমি বলি না যে জিয়া রহমানের নামে টাকাটা আসছে, আমি প্রধানমন্ত্রীর তহবিলেই টাকাটা আসছে, কিন্তু জিয়া রহমানকে ভালোবেসে তারা টাকাটা দিয়েছিল, তার নামে একটা কিছু হোক। আর এই যে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি, এটা হয়তো ভুলে যেতে পারে, 91 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পরে শুরু হয়েছে। এবং বিধবা ভাতা ওই সময় চালু হয়েছে, হয় বিধবা ভাতা, আমি একটু ভুলে যেতে পারি, হয় বিধবা ভাতা নাহলে বয়স্ক ভাতা, যে কোনো একটা বেগম খালেদা জিয়া চালু করেছেন। এখন তিনটেই আছে, কারণ বয়স্ক ভাতাও আছে, বিধবা ভাতাও আছে, খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি আছে, কিন্তু সূচনা করেছিলেন বেগম খালেদা জিয়া। আর আমার কথা হলো এইটা, যে এই যে মামলা নিয়ে যে এত দিন ধরে ঘাঁটাঘাঁটি, এটা সেটা অনেক কিছু তো হলো, কিন্তু বাংলাদেশের মানুষ যদি বিশ্বাস না করে আপনি কী করবেন? মানুষ এই যে যেমন এই টাকা নিয়ে যে কথাবার্তা বারবার আসতেছে, এই টাকা তো টাকার জায়গায় রয়ে গেছে। হ্যাঁ, হাত বদল হয়েছে, এটা আমি প্রথমবারই স্বীকার করেছি। এই হাত বদল হওয়াটা ঠিক হয় নাই, আমি বলছি না তো ঠিক হয়েছে, কিন্তু পরবর্তী সময় টাকার দাম টাকার আগে আসে। সেদিন আমি একটা টকশোতে ছিলাম, খুব একটা বাজে একটা উদাহরণ দিল একসময় ছাত্রনেতা, যে আপনি গরু যদি চুরি করেন তাহলে এবার সেই গরু দেওয়ার পরে ফেরত দিতেন দুধ টুধ খেয়ে, তাহলে কি ওটা ঠিক হবে? আমি উত্তরটা দিতে পারি না। আমি যে ষাঁড় যদি হয় তো সে হাল লাঙল চাষ করে, আমি থাকলে বলতাম তাকে, আজকে আপনার মাধ্যমে বলতে চাই যে ভাই, আপনার যদি একটা ষাঁড় গোয়াল থেকে চুরি হয়ে যায়, পরে যদি ঘুরে ফিরে 3টা ষাঁড় আপনার গোয়ালে বেঁধে দেওয়া যায়, তাহলে আপনি তখন কি রাগ করবেন? টাকা হলো 2 কোটি 10 লাখ, এখন টাকা আছে 6 কোটি টাকা। হ্যাঁ, আপনি বলতে পারেন, ভর্সনা করতে পারেন, তারপরে তো অন্য নামে তো না, আমার নিজের বাবার নামে আমি করছি, সেখানে তো না করতে, এর জন্য তো আমার অন্তর্জলা সবচেয়ে বেশি, এর জন্য আইনের শাসনের এখানে তো আসার কথা না। আর যে কথাটা বলা হচ্ছে, এই যে বাংলাদেশের বেগম খালেদা জিয়া, এই সলিমুল্লাহ হক কামাল হাজার হাজার কোটি টাকার মানুষ, কামাল সিদ্দিকী সচিব ছিলেন, তো এরা মিলে এই টাকাটা খাওয়ার, এটা যতভাবেই আপনি বুঝান না কেন, এটা কেউ বুঝবে না, বিশ্বাসও করবে না। আমাদের একটা বিষয় থেকে বেগম খালেদা জিয়া শেষ করে, সেটি হলো যে আজকে বেগম খালেদা জিয়া একদম সবচেয়ে কঠিন যে ব্যাপারটা আপনি শুনে, আপনার যত বড় মানুষই হন না কেন, যত ধরনের আপনার মানে কি বলে শক্তিশালী মানুষ হন না, আপনার চোখ দিয়ে পানি আসবে। 3বারের প্রধানমন্ত্রী বাদ দেন, একবার যদি এমপি হয়, সঙ্গে সঙ্গে যাওয়ার সঙ্গে সরকারের করুণাপনা কোনো কিছু তাকে ডিভিশন দেওয়া উচিত, দেয়। আর 3বারের প্রধানমন্ত্রী, উনি 3টা 5টা আসন থেকে কয়েকবার নির্বাচিত হয়েছেন। আজকে ওনাকে একটা স্যাঁতসেঁতে ঘরে নিয়ে তাকে রাখা হয়েছে, এবং উনি জানেন উনি 73 বছর বয়স্ক, উনি একজন মহিলা, এবং নিজে চলতে পারেন না, নিজে বাথরুমে যেতে পারেন না, নিজে উঠতে পারেন না। চেয়েছিলেন যে ফাতেমা তার সঙ্গে থাকে, দিল তার ওষুধ খাওয়া লাগে, আজকে তাকে দেওয়া হয়নি। হাবিব ভাই, এই প্রসঙ্গটা নিয়ে ফিরবো আপনার কাছে। আমরা একটু আমিনুল ইসলাম আপনার কাছে যেতে চাই। একটা ব্যাপার হলো যে আমরা দেখলাম যে বিএনপি নেতাকর্মীদেরকে দাঁড়াতেই দেওয়া হয়নি, একটা বাধার অভিযোগ এসছে 8 তারিখ থেকেই, এবং এরপরে বিভিন্ন এলাকায়, বিভিন্ন রাজধানীতে তো বটেই, বিএনপি বিক্ষোভ করার, প্রতিবাদ করার চেষ্টা করছে এবং তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগের কথা আমরা আসলে শুনতে পাচ্ছি। আবার একই সঙ্গে আমরা দেখেছি যে 8 তারিখে কিন্তু সরকার, দলীয় ক্ষমতাসীন দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু আবার শোডাউনও করেছেন, সেটা মিডিয়াতে আমরা দেখেছি সেই খবর। তো এটি কি আসলে মানে পুরো প্রক্রিয়াটাকে কি আপনি এভাবে দেখতে চান কিনা, যে প্রধান দুটি দলের মধ্যে বিরোধ তো আসলে শুরু থেকে, সাংঘর্ষিক অবস্থা তো আসলে নতুন নয়, অনেক আগে থেকে, কিন্তু সেটাকে আরো তীব্র করে তোলার একটা পথ তৈরি হলো, আরো মানে সমঝোতা বা শান্তির পথ থেকে আরো দূরে ঠেলে দেওয়া হলো, আপনি কিভাবে দেখেন কিনা? আমি সেভাবে দেখি না। যদি আমরা সমঝোতার পথ বা শান্তির পথে না থাকতাম, হাবিব যে কথাটি বললেন যে বেগম জিয়ার নির্দেশের কারণে এরকম অহিংস আন্দোলন হয়েছে, আপনারা নিশ্চয় জানেন যে রায়ের আগের দিন ডিএমপি থেকে বলা হয়েছিল ঢাকা শহরের সমস্ত মিছিল মিটিং নিষেধ, কিন্তু শেষ করি, কিন্তু আপনি নিশ্চয় দেখেছেন বেগম জিয়া যখন কোর্টে যাচ্ছিলেন, তার গুলশান বাসা থেকে বেরিয়ে মগবাজার থেকে পুরো রাস্তায় একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত বেগম জিয়ার পিছনে কয়েক হাজার লোকের একটা মিছিল বা র্যালি হয়েছিল। তাহলে সরকার যদি সেখানে সহানুভূতিশীল না হতেন, সরকার যদি মনে করতেন যে আমরা কোনো ধরনের মানুষের জমায়েত হতে দিব না, যে ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণায় থাকবো, তাহলে তো সেখানে একটা হজপজ লেগে একটা বিশৃঙ্খলা হতে পারতো। সুতরাং সরকার যেখানে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেয়নি, বা প্রশাসন যে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেয়নি, এটা কিন্তু ঠিক না। এখানে আপনি আমার কথাগুলো তো আপনি যেমন এখানে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সমাবেশ দেখেছেন টেলিভিশনে এবং ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায়, ঠিক একইভাবে আপনি একই সমাবেশগুলো আমরা লাইভ দেখেছি, যে খালেদা জিয়ার গাড়ির সামনে এবং পেছনে কয়েক হাজার মানুষের মিছিল। তো আমরা তাহলে অসহিষ্ণু হলাম কোথায়?
আমরা ওদেরকে মানে দ্বিমুখী আচরণ করলাম কোথায়? এটা তো ঠিক না। আচ্ছা, এটা এই পয়েন্টটা নিলাম। হ্যাঁ, আমরা তো এটা করে যাচ্ছি। এবং হাবিব ভাই যে কথাটি এখন আবার ফাতেমাকে নিয়ে কথাটি বললেন, একই কথা কিন্তু আজকে তাদের আইনজীবী এবং স্থায়ী কমিটির সদস্য মধু সাহেবও বলেছেন। আসলে এখন ওনারা বয়স্ক লোক, মিথ্যাবাদী বলবো না কি বলবো, মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জেনেছি বেগম জিয়ার সাথে ফাতেমা জেলখানায় ঢুকেছেন, কারাগারে গিয়েছেন, এবং আপনাদের মাধ্যমে আমরা জেনেছি যে উনি কারাগারে আছেন। আর ওনাকে বলে স্যাঁতস্যাঁতে একটা রুম। আপনাদের মিডিয়ার মাধ্যমেই সব কিছু আজকে ক্লিয়ার যে তাকে ওখানে টোটাল 3টা কক্ষ দেওয়া হয়েছে, বরাদ্দ করা হয়েছে, ইভেন তার জন্য ডাইনিং এর বরাদ্দ করা হয়েছে। এবং আজকে যে মধুর সাহেব এই অভিযোগটি করছেন যে তাকে অসম্ভব মানবেতরভাবে রাখা হয়েছে, সে মধুর সাহেব বিকাল 4:30 উনি লয়ারদেরকে নিয়ে কারাগারে গিয়েছেন এবং 4:30 আধা ঘন্টার মধ্যে কারা কর্তৃপক্ষ তাদেরকে বেগম জিয়ার সাথে দেখা করার সুযোগ দিয়েছেন এবং তারা 1.5 ঘন্টা বেগম জিয়ার সাথে কথা বলেছেন। এখন এরপরও যদি বলা হয় সরকার, এবং কালকে এবং আজকে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম বেগম জিয়াকে উনি আরেকটা উদ্ভট অভিযোগ করেছেন যে তাকে কোনো অনুন্নত মানের খাবার দেওয়া হচ্ছে, কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে এটাও জানতে পারলাম যে বেগম জিয়ার খাবারগুলো তার বাসা থেকে সরকার অ্যালাউ করেছে এবং কোড অফ কন্ডাক্ট জেল কোড অনুযায়ী কোনো গৃহ পরিচারিকা বা পরিচারক রাখার কোনো বিধান নেই। সরকার এখানেও কিন্তু এত উদার যে তাকে সে সুযোগ দেওয়া হয়েছে। এখন যদি বলা হয়, যেমন ধরেন তার কদিন আগে অ্যারেস্ট হওয়ার আগের দিন রেজবি সাহেব ওখান থেকে বললেন যে হাবিবুর সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে হাবিবুর সোহেল যখন সিলেট থেকে বেগম জিয়া আসলেন এয়ারপোর্টে তাকে রিসিভ করতে গেছেন ভোরবেলা। তো এই যাদের অবস্থা, আপনি কোন কথাটা বিশ্বাস করবেন? আচ্ছা, আমরা আসলে এই ব্যাপারটা দেখছি, কিন্তু পুরো ব্যাপারটি আসলে একটি ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেল কিনা মিথ্যাচার, সাধারণ রাজনীতির ধারাবাহিকতা হতে পারে না। সাধারণ মানুষ কোনটা বলছেন? না, বললাম যে পুরো ব্যাপারটি আসলে ব্যক্তিগত আলোচনাগুলো বা কথাবার্তা বা কথা লড়াইগুলো আসলে ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে কিনা, বিএনপি চেয়ারপারসন কেন্দ্রিক হয়ে যাচ্ছে কিনা, মানে আমাদের আসলে আরো জাতীয় অনেক বড় বড় ইস্যু রয়েছে, আমরা সেই ইস্যুগুলো কি আমি আগেই বলেছি, যেহেতু বেগম জিয়া এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন, তাকে নিয়ে এরকম একটা ঘটনা, এটা তো অবশ্যই এখন সবকিছু এই জায়গাটা আপনার কাছে প্রশ্ন করার কারণ হলো যে আমি একটু পরে হাবিব ভাইয়ের কাছে আসলে এই প্রসঙ্গটাতে যাব যে আসলে বিএনপি কি অতিমাত্রায় তাদের দলীয় নেতৃত্ব কেন্দ্রিক বা চেয়ারপারসন কেন্দ্রিক রাজনীতিতে চলে গেল? একটা আরেকটু শেষ করি আমি। যেমন ধরেন যে কথাটা বলা হচ্ছে যে কামাল সিদ্দিকীর কথা বলছেন, কে কত টাকার মালিক সেটা বিষয় না। কারাপশনের জায়গায় আমার কত কোটি টাকা থাকলে আমি আর টাকা কামাবো না, সেটা কিন্তু বিষয় হতে পারে না। বিষয়টা হচ্ছে কি, আমার কথা হচ্ছে কি, হাবিব ভাই আমাকে বলুক যে আমার বাবার নামে যে টাকা হাবিব ভাই আমার অ্যাকাউন্টে জমা দিয়েছে এতিমখানা করার জন্য, যে অরফেনেজ ফান্ড বা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, সে টাকা আমি আমার ছেলে বা আমার কোনো আত্মীয় নামে এফডিআর করতে পারি কিনা। আচ্ছা, এই প্রশ্নের জবাব নিশ্চয়ই হাবিব ভাই দেবেন। আমরা 1991 সালে, 1991 থেকে 2008 অলমোস্ট 17 বছর একটা এতিমখানার জন্য কি কিছুই করা যায় না? মোস্তাফিজুর রহমান সাহেব তো করেছে, পররাষ্ট্রমন্ত্রী, তাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। টাকা, এই টাকাটা জমা দেওয়া হয়েছে 2008 সালে মামলা হওয়ার পরে, তার আগে নয়। আচ্ছা, এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই হাবিব ভাই এটা নিয়ে বলবেন। আমরা আপনার কাছে ফিরবো, আমাদের একটা বিরতি নিতেই হচ্ছে। দর্শক, কিছুক্ষণ পরেই ফিরবো, আলোচনায় থাকছি, সঙ্গে থাকবেন। রায় এবং রাজনীতির বাঁকবদল, এটি আজকে আমাদের পলিটিক্স প্লাসের আলোচনার বিষয়। দুজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে শেষ অংশের আলোচনায় আমরা ঢুকে গেলাম। খুব অল্প সময় পাবো, ছোট করে দুজনের কাছে আবার একটু যেতে চাই। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে যাব পরে, তবে আমিনুল ইসলাম আপনার কাছে একটু প্রথম যেতে চাই। একটা ব্যাপার আমরা কিছুক্ষণ আগে নিউজ আওয়ার এক্সট্রা আলোচনা করছিলাম ঠিক এই বিষয়টি নিয়ে। সেখানে বক্তারা বা বিশ্লেষকরা বলছিলেন যে মানে ভোটের রাজনীতি নিয়ে কথা বলছিলেন, এবং সেখানে সবসময় কিন্তু আওয়ামী লীগের ভোটের রাজনীতির ক্ষেত্রে একটা বড় ব্যাপার, ফ্যাক্টর বেশ বড় হয়ে দাঁড়ায়, সেটি হলো অ্যান্টি আওয়ামী লীগ ভোট বা নেগেটিভ ভোট। এবং প্রায় 2 মেয়াদে আওয়ামী লীগ প্রায় 10 বছর পরে হয়তো নির্বাচনে আবার যাবে, ফলে এই নেগেটিভ ভোটের ব্যাপারটা আওয়ামী লীগ আসলে কীভাবে ভাবছে, এবং একই সঙ্গে যিনি আসলে কারাবরণ করলেন তার প্রতি একজন সহানুভূতি বা সিম্পাথি হয়তো আসলে সাধারণ মানুষের তৈরি হয়, এই বিষয়টিকে আসলে আওয়ামী লীগ কীভাবে দেখছে, কীভাবে মোকাবেলা করতে চায়, বা একটু বিশ্লেষণ যদি ছোটো করে আমাদেরকে শোনান। আসলে দেখুন, আমাদের জীবনে সহানুভূতি একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় এটা কাজ করে। হ্যাঁ, তো এখন আমরা তো ওই সহানুভূতিশীল হলেই তো একটা অন্যায়কে ছেড়ে দিতে পারি না।
আমরা মনে করেছি মানুষ কি হবে না হবে সেটা মানুষ সিদ্ধান্ত নেবে, বাট একটা নিয়মের মধ্যে সব কিছু আনা উচিত। হ্যাঁ, যেমন ধরেন এই দেশে তো 75-15 আগস্টের পর থেকে হত্যাকাণ্ডটাকে ফ্রিডম দেওয়া হয়েছিল, ইন্ডেমনিটি দেওয়া হলো, তাদেরকে পুরস্কৃত করা হলো, এগুলো অনেক কাহিনী, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু সেই জায়গা থেকে একটা বিচারের সংস্কৃতি আমাদের মধ্যে তৈরি করা দরকার। এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হবে, এটা কেউ ভাবেনি, সেটা আমরা করেছি না। কিন্তু একই সঙ্গে আবার এটাও ঠিক যে HM এরশাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা কিন্তু ঝুলে আছে বা হয়তো পেন্ডিং রয়েছে, এরকম ব্যাপারে কিন্তু আসলে আমি বলি মামলা, খালেদা জিয়ার মামলা তো এখনো, এরশাদের মামলার পেন্ডিং কখন হয়েছে? যখন হাইকোর্টে গিয়েছে। আমি তো বললাম এটা তো 460 দিনের মধ্যে মীমাংসা করার ফৌজদারি মামলা, সেটা তো 8 বছর লেগে গেল, 10 বছর লেগে গেল, 2008 থেকে 2018, 10 বছর লেগে গেল। এখন এটা যখন হাইকোর্টে যাবে এটা তো ঝুলবে। তো এখন আপনি তো এটা তো শেষ না, আরো অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে এটা নিয়ে। আর হাবিব ভাই যে কথাটি বললেন, যে আমি ওনাকে অভিনন্দন জানাই যে উনি লন্ডন হাই কমিশনে এটা একটা নিয়ে চমৎকার কথা বলেছেন যে আমরা এটা সমর্থন করি না। তাহলে হাবিব ভাইয়ের মাধ্যমে এটা অনুরোধ জানাই, ওরা অ্যাটাক করেছে লন্ডন হাই কমিশনে, আওয়ামী লীগের অফিসে না, বাংলাদেশ হাই কমিশনে, এবং অ্যাটাক করেছে জাতির পিতা বঙ্গবন্ধুকে। তাহলে হাবিব ভাই তার নেতাদেরকে নির্দেশ দিক অথবা অনুরোধ জানাক যে জাতির পিতার পোস্টারে যারা জোতা দিয়ে মারিয়ে জাতিকে অপমান করেছে, এবং লন্ডন হাই কমিশন মানে তো বাংলাদেশেরই পার্ট, সে পার্টে হামলা করেছে। এটা যদি আওয়ামী লীগ অফিসে হামলা করতো আমি হয়তো এভাবে করতাম না। ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, তাহলে প্রমাণিত হবে যে না এখানে বিএনপি এই জায়গাটায় সহিংসতা চায় না, আসলে ওরা ইতিবাচক রাজনীতি করতেছে। এটা একটা পরিবর্তন আসুক না, তাহলে তো আমরা বুঝতে পারবো, মানুষ বুঝতে পারবে সহানুভূতি। ইতিবাচক মানে রাজনীতির বিষয়ে যে আমাদের যে আলোচনা ধারাবাহিকতা, সেই প্রসঙ্গে আবার হাবিবুর রহমান হাবিব আপনাকে তখন থামিয়েছিলাম। আমরা আসলে আর 2 মিনিট পাবো, 2 মিনিট আপনার জন্য সময়। শেষ করতে পারবো না তো। সেটা হলো প্রথম কথাটা হলো কি, যে জানার ইনফরমেশন গ্যাপ থাকতেই পারে, তার জন্য কোনো মানুষকে ছোট করবো না। আমি এখানে আপনার সামনে বলছি যে ফাতেমা ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢোকে নাই, একেবারে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি ঢুকে থাকে আপনি খবর নিয়ে দেখেন, এরপর টক শোতে আমি আসলে কথা বলতে দিবেন না, চ্যালেঞ্জ। কালকে তাকে খাবার দেওয়া হয়েছে তার থেকে, ওখানে জেলখানার খাওয়া। সবচেয়ে বড় যে কথাটা সেটি হলো যে একজন সাবেক প্রধানমন্ত্রী বলেন, একজন সাবেক এমপিকে ডিভিশন না দেওয়া কত বড় অন্যায়। এই অন্যায়ের কি কোনো মাফ হবে কোনো দিন? কোনোভাবেই পারে না, কোনোভাবেই পারে না একজন সাবেক প্রধানমন্ত্রীকে বা সাবেক এমপিকে ডিভিশন না দিয়ে সাধারণ ঘরে রাখা। ওই এলাকায় কোনো মানব বসবাস করে না, একটা আলাদা একটা বিচ্ছিন্ন এলাকা। ওখানে ওই কারাগারে আমিও ছিলাম, তখন কোলাহলপূর্ণ একটা এলাকা ছিল, এখন তো না। এই যে অবস্থা, তার মতো মানুষকে যে এই কষ্ট দেওয়া, এই কষ্ট দেওয়ার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। কারাগারের ভেতরে একজন বন্দী কি অবস্থায় আছেন, ডিভিশন দেয় নাই, এই ডিভিশন না দেওয়ার শাস্তিটা কি হতে পারে? না, কিন্তু এই তথ্যের কারণ আমরা আসলে মানে আমি তথ্য আমি সঠিক কথা বলতেছি তো, যে মানে বিএনপি পক্ষ থেকে আমরা আসলে শুনছি, সারাদিন শুনলাম, আপনি বলেন আমি যেটা বলতেছি সেটা সত্য, তাহলে আমি মিটিং এ ছিলাম তো। এবং আমার নেতা তারেক রহমানের লন্ডন থেকে ওনার একটা মেসেজ আমরা পেয়েছি যে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করতে হবে। আর মধুদ আহমেদ মিস্টার জমিরুদ্দিন প্রধান সাহেব এবং গেছিলেন, মাহবুব সাহেব গেছিলেন, তারা আমাদেরকে বললেন, আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কী হয়েছে, এই হলো ম্যাডাম খালেদা জিয়ার অবস্থা। আর দ্বিতীয়ত কথা, যে কথাটা বারবার বলা হচ্ছে টাকা চুরি করা, টাকা, আরে বাবারে এই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা চুরি হচ্ছে, এর সাথে মামলা চলতেছে না আজকে 24 বছর ধরে। এই যে কথাটা ঠিক আছে, এই মামলা চলতে পারে, ইলেকশন আমাদের এই বছর ইলেকশন। হাবিব ভাই সরকারের একটা ছোট করে যদি একটু বলেন, আমি আপনাকে বলি হচ্ছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান, যার বক্তব্য বাংলাদেশে প্রচার করার নিষেধাজ্ঞা রয়েছে এক ধরনের। এর ফলে কি আপনার মানে আমি একটু জানতে চাচ্ছি যে বিএনপি ভাবনাটা আসলে কি, বিএনপি নেতৃত্ব আসলে কিভাবে চলবে, বা যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রচারের সুযোগ নেই, না সুযোগ যেভাবে হোক, যে কোনো মিডিয়াতে যোগাযোগ করে নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনা ভিত্তিতে মহাসচিব সহ দ্রুত নেতৃত্বে কাজ করতেছে। আর যে কথাটা বলা হচ্ছে যে একজন দুর্নীতিবাজদেরকে এখানে বিএনপি করার সুযোগ করে দিচ্ছে, তারেক রহমানের নামে আপনারা কিসের জন্য শাস্তি দিলেন? শাস্তি দিলেন মানি লন্ডারিং। কিসের জন্য শাস্তি দিলেন? সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করার জন্য। একটা সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করার জন্য একটা মানুষের 7 বছরের 20 কোটি টাকা জরিমানা হতে পারে? নিম্ন আদালত যেখানে তাকে নির্দোষে খালাস দিয়েছে, উচ্চ আদালত যেখানে বিশ্বযুদ্ধে হত্যা করার পরে নিম্ন আদালতে ফাঁসি দেওয়ার পরে উচ্চ আদালতে বেগুনের খালাস হয়, সেখানে তারেক রহমানকে 20 কোটি টাকা জরিমানা করা হলো। এই যে অন্যায়, অ্যান্ড এইটা অন্যায় স্বীকার করে আমরা এখন বলবো যে দুর্নীতিবাজ। ম্যাডাম খালেদা যে টাকা সরে নেয় নড়ে নেয় ঘুরে ফিরে আছে, 2 টাকা বাংলাদেশে বহু টাকা, বহু কোটি কোটি টাকা প্রতিদিন চুরি। আমাদের সময় একদম শেষ, আমরা আমাকে 30 সেকেন্ড, এটা কি তার চেয়ে বেশি হলো? এই যে জিনিসটা এই আলোচনা সহজে শেষ হবে না, যে আপনাকে আপনার কাছে 30 সেকেন্ড না 20 সেকেন্ডের জন্য যাচ্ছে। আমার হচ্ছে কি খালেদা জিয়াকে না, আমার কথাটা শেষ করে ডিভিশন দেওয়া হয়েছে কিনা সেটা হলো না, দেওয়া হয়নি।
ডিভিশন দেওয়া হয়নি, ফাতেমাকে দেওয়া কারণ হয়নি। আমি বললাম আমাকে আমি কিন্তু দায়িত্ব ডিভিশন নিয়ে জমা বললাম। দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমিনুল ইসলাম আপনার আমি কথা দায়িত্ব শুনেন। নিয়ে বলি, তারপর আমাকে ওই আমার ফিরবো আপনার বক্তব্যটা হবে খুবই স্পষ্ট। সমস্ত মিডিয়া এবং উনি যেটা বলছেন যে তাকে একটা নির্জন জায়গায় রাখা হয়েছে, তাকে স্পেশাল বলেই একেবারে আলাদা করে রাখা হয়েছে, স্পেশাল না, বলেই মানে তিনি কি স্পেশাল অবস্থায় এবং আছেন, এবং এই ওখানে যাওয়ার আগে পরিচালিত, মানে এই তথ্য পাওয়ার উৎস ওখানে হচ্ছে যাওয়ার আগে কারা একজন না, না। বিএনপি একজন সাবেক প্রধানমন্ত্রী যা যা সুবিধা পায় তার জন্য কোনো সুবিধা নাই। ডেপুটি জেলার একজন মহিলা ডেপুটি জেলার তাতে কি সহ আছে? সবকিছু তাকে ব্যবস্থা করা হয়েছে। এবং খাবারের মানে বেলা কারা বলা হচ্ছে, ওনার শুনেন, শারীরিক খাবারের বেলা যেটা বলা হচ্ছে যে, তথ্য পাওয়ার উপযুক্ত- শুনেন, খাবারের বেলা যেটা বলা হচ্ছে যে অনুন্নত মানের খাবার। এখন আপনার যদি রুচিতে বিরিয়ানি না থাকে, না খান, কিছু করেন না, খাবার না, তো বাংলাদেশে বিরিয়ানি খান। মাছ মাংসের বড় উপরে তো কোনো খাবার নাই। আমাকে কারণ কথা আপনি শেষ যদি করতে বলেন যে দিবেন। না আমার সোনারগাঁও হোটেলে সেটি খাবার হলো যে আসতে হবে, এখানে- সেটার মধ্যে খাবার আসতে হবে, সেটা তো সম্ভব না। না না ঠিক আছে, সেটা আচ্ছা, খাওয়া আপনার হাতে যাচ্ছে না। খাবার ভাই, যাচ্ছে। দর্শক, এটা খাওয়া যাচ্ছে তাকে না। সাবেক প্রধানমন্ত্রী সুনামে হিসেবে খাওয়া যাচ্ছে না। শুধু শুনেন, আমি বলি- তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শুধু সর্বোচ্চ কোনো সুবিধা দেওয়া হচ্ছে সুবিধা তা দেওয়া নয়, মাননীয় প্রধানমন্ত্রী কালকে স্পষ্টভাবে আমাদের বললে নেতাদেরকেও তো বলে হবে দিয়েছেন না। যে বেগম জিয়াকে পার্সোনালি অ্যাটাক করে কোনো কথা কেউ বলবে না। এরপরও যদি বলা আরে হয় তাকে যে চোর চোর তাকে বলে কোনো জেল সুযোগ দেওয়ার সুবিধা পরে- দেওয়া হচ্ছে না, এটা অসত্য একটা আচ্ছা, বার্তা। আমি ভাই, শেষ করে 10 দেন। সেকেন্ড, হ্যাঁ, আমি আপনার কথা দিয়ে শেষ সেটা করবো। হলো এই যে এখানে দুইটা জিনিস আমি বললাম, একটা হলো ফাতেমাকে দেওয়া হয়নি, একটা ডিভিশন দেওয়া হয়নি। উনি সোনাকে খাওয়া চাচ্ছেন না, সেটা খাওয়া চাচ্ছেন না, এটা হলো প্রথমত কথা। না, কিন্তু আর ওনার এখানে স্পেশাল টাকা আমার একটা বলতে স্পেসিফিক প্রশ্ন, নির্জন বিএনপি এটা নেতারা আগে কথাটা আসলে বলছেন, আগে কিন্তু দিয়ে দিত। কারা কর্তৃপক্ষ আমি কারাগারের বলতে যেগুলো তো জেনেই বলতেছি তো। এবং মওদুদ আহমেদরা গেছিল, উৎসটা বলবেন। আমি বলি মওদুদ আহমেদরা গেছিলেন, জি। তারা 2 ঘন্টা করে বসে থাকার পরে তারপর দেখা করার সুযোগ দিয়েছেন। 2 ঘন্টা না, হাবিব, আমি এটা একটা বলি, মিথ্যাচার চলা। ওনারা বলছে উনি 4টায় গিয়েছেন, 4:30 না, দেখা করেছেন, ওনারা সমস্ত বলছেন- পত্রিকা রিপোর্ট পড়েন। এবং এভাবে জাতিকে এরা বিভ্রান্ত বলছেন। করা ঠিক না। না, তারপরে একেবারে গেছে দেখেন। উনি 1.5 ঘন্টা তারপরে কথা আচ্ছা, বলেছেন। 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদ দেন। আপনি কথা হলো যে আজকে প্রথম আলো নেন, অন্য সব না, পত্রিকা বাদ আমি দেন, বলি প্রথম যে- আলোটা দেখেন। কথাটা প্রথম আলোটা বলতে- আমাদের আচ্ছা, সবচেয়ে বড় আমিনুল না। ভাইয়ের কথা আমি- আমার এটা কথা তো শেষ এইভাবে করতে আপনি দেন। 10 সেকেন্ড কথা শেষ বলা তো করুন, ঠিক জি। না। 2 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টার ব্যাপার না, হতেই পারে 10 জামাইপুরি দেখেন 1 ঘন্টা 2 ঘন্টা চলে, সেটা আমি না, বললাম। কিন্তু ডিভিশন আমি এবং যে- ডিভিশন দেয় নাই, ফাতেমাকে দেয় এই নাই। তথ্যের উৎস কি? এই তথ্যের উৎস মওদুদ আহমেদরা গিয়েছিল, ওনারা এসে বলে ফাতেমাকে এখন গিয়ে দেখেন যে ফাতেমা এখনো ম্যাডাম জিয়ার বাসভবনে আছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি কিছু বলার নাই তো। না, এটা আমি যদি বলছি তো কথাটা বারবার, সত্য আমি তো হয়ে থাকে, বলছি। আমি এটা বললাম যে এরপরে শুনেন, টক শোতে যে রাখবেন। লোক, আচ্ছা, শুনেন, একটা কথা যে বলি। লোক নিশ্চয়ই আধা এই ঘন্টায় আলোচনায় তার বিএনপি নেত্রীর নেতারা সাথে দেখা যেহেতু করে বলছেন, 1.5 ঘন্টা নিশ্চয়ই কথা বলতে মিডিয়া পারে। হয়তো আমরা আমি তাকে দেখা শুধু করে বলে আমি এটা দেখা আমাদের করে বিশ্বাস বলতে করবেন। পারি। এটা আমি চ্যালেঞ্জ তাদের দিয়ে নিয়ত বলছি। মিথ্যা। যেমন না, হাবিব না, বলছেন no। 1.5 ঘন্টা অপেক্ষা করেছেন, 1.5 ঘন্টা না, ওনারা- ওরা হাফ এন আওয়ারের মধ্যে আচ্ছা, এই 4টায় আলোচনার গেলেন, সদস্য 4:30 হিসেবে আমিও নয়, ছিলাম। আমাদের 1.5 সময় ঘন্টা আসলে কথা শেষ, বলবেন। আমরা ওভার করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা দর্শক কথা বলছিলাম পলিটিক্স প্লাসে। না, না, জি, আমার শেষ কথা বলতেন। সেটি হলো যে কথাটা হলো কি যে সাবেক প্রধানমন্ত্রী জি। তার নিজে উনি একা চলতে পারে না, উনি নিজে বাথরুম করতে পারেন, একা যেতে পারেন না, উনি ধরে করেন না। আপনারা দেখেছেন মিটিং মিছিলে, সেখানে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাবেক রাষ্ট্রপতির হিসাবে উনার কাজের মেয়ে ফাতেমা একটু আইন অনেক কিছু পরিবর্তন হয়, উনাকে দিলে দেওয়া হয়েছে, তখন দেওয়া ওটা হয়েছে। দেওয়া লাগে। না, বলেন, নিশ্চয়ই, আমার নিশ্চয়ই। খবর যেহেতু বিএনপি পক্ষ সেই থেকে দিশা দাবি দেওয়া করা হচ্ছে, উচিত। তারা নিশ্চয়ই ফাতেমাকে দেওয়া হাজির হয় নাই, করতে এখন আমরা খবর ধন্যবাদ। নেই, আরো ভালো আমি খবর জানি। দেওয়া আজকে হয়েছে, আরো ভালো আলোচনা আসলে আমাদের আমি শেষ জেনেই করতে হচ্ছে, আমাদের সময় একেবারেই শেষ। আমরা কথা বলছিলাম পলিটিক্স প্লাসে রায় এবং রাজনীতির বাঁকবদল। অনেক উত্তেজনা চলছে গত কয়েক মাস ধরে, কয়েক সপ্তাহ ধরে রাজনীতিতে অনেক উত্তাপ ছড়াচ্ছে। আমরা আরো কয়েকদিন হয়তো এই উত্তাপ দেখবো, নির্বাচন পর্যন্ত আমাদের আরো অনেক ঘটনা আমাদের আলোচনা চলবে। তবে পলিটিক্স প্লাসে আজকের আলোচনা এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।